আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এককভাবে ক্ষমতা যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না। জানাবো হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সালমান এফ রহমানের দাড়ি কামানো নিয়ে যে মন্তব্য করলেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না। পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না, কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতা যেতে পারবে না, আর ফ্যাস্টিজও হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমনাই পীর বলেন, গত 53 বছরের ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই, যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে, সব দলের সম্পৃক্ততা থাকবে, প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না। তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর সিস্টেমের নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। চরমনাই পীর বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি। আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ, দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এদেশের 18 কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না। আপনারা 5 আগস্টের অভ্যুত্থানের ফসল দেশ পরিচালনার ব্যাপারে কখনো জনগণ এবং বাংলাদেশের অকল্যাণে এরকম কোন চিন্তা যদি আপনাদের মাথায় আসে, তাহলে আবারও আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এস এম রাশিদুল হাসান ও এ কে এম মুর্তজা আলী সাগর। বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক এই টিমের তদারকিকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা, শেখ রেহেনা ও জয় সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয় সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহেনা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। গত 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রিটের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। প্রসঙ্গত, গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছেন। বিভিন্ন দেশে সামরিক ও প্রতিরক্ষার খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যে বরাত দিয়ে
এসব প্রতিবেদন করা হয়। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাইটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকে। যুক্তরাষ্ট্রের জুমানা ইনভেস্টমেন্টের নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করে। সালমান এফ রহমানের দাড়ি কামানো নিয়ে যে মন্তব্য করলেন ডক্টর জাহিদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগের নেতারা সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছে, গুম খুন ও লুট করেও তাদের শেষ রক্ষা হয়নি। ডক্টর জাহিদ বলেন, নিজেকে বাঁচার ভয়ে আপনি সালমান এফ রহমান নিজের দাড়ি কামিয়েছিলেন। বুঝতে হবে, অহংকার হলো পতনের আসল কারণ। প্রতিটি কাজের সঠিক হিসাব কিন্তু নতুন প্রজন্মের কাছে দিতে হবে। কেউ হয়তো নেদারল্যান্ড গেছেন, কলকাতা গেছেন, কেউ চট করে ঢুকে পড়ার চেষ্টা করছেন। যদি সত্যি সৎ সাহস থাকলে তাহলে দেশে ঢুকে পড়ুন, বিচারের মুখোমুখি হন। তিনি বলেন, আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে 31 দফা নিয়ে কাজ করছে। তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিতে হবে। এরশাদের পতনের সময় কতদিন পর নির্বাচন হয়েছিল সেটি নিশ্চয়ই কেউ ভুলে যাননি। সবারই মনে থাকার কথা, নির্বাচন করতে কতদিন লাগে সেটি দেশের মানুষ জানে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের 15.5 বছর দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেজন্য সব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছেন। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, সব সংস্কার তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবেন না। নির্বাচন যখন হবে তা আগেই পরিষ্কার করুন। প্রধান উপদেষ্টা বলেন এরকম, আবার তার প্রেস সচিব বলেন আরেক রকম। আপনাদেরকে তো আমরাই সবাই মিলে সহায়তা করছি, আপনারা কে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলুন, না হলে মানুষ ভুল বুঝবে, বিভ্রান্ত হবেন। তিনি আরো বলেন, মানুষের জীবন কঠিন অবস্থায় পড়েছে, বলা চলে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য জনগণের নির্বাচন, সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। পতিত স্বৈরাচার সরকার প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে রয়েছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করুন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে দেশবাসীর স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে প্রশ্নের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সৈয়দ এহসানুল হুদা বলেন, মোদির বক্তব্য বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার তুল্য। রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা দেশবাসীকে নিয়ে তার কঠিন দাঁত ভাঙা জবাব দিয়ে দিব। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যদি কোনো উপদেষ্টা কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতায় থাকার কল্পনা করেন সেটি হবে ভুল চিন্তা, কারণ আমরা লড়াই করতে জানি, রাজপথে এখনো আছি। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, শেখ হাসিনার বিচার ব্যতীত, আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা আমাদের উপর সরাসরি গুলি চালিয়েছেন তাদের বিচার ব্যতীত আমরা আর কোনো ইলেকশনে যাব না। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, গত 15 বছরে আমাদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে যে আপনারা সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করেছেন, আমাদের সন্তানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যারা নষ্ট করেছে তাদেরকে শাস্তির আওতায় না এনে আমরা যদি আবার একটি ইলেকশনে যাই এবং গত 15 বছরে যে মানুষগুলো অকাতরে জীবন দিয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, তাদের ন্যায্য হিসাব ব্যতীত আগামীতে
কোনো দল বা পক্ষ নির্বাচনে যায়, তাহলে আমরা মনে করব তারা জাতীয় শত্রু, তারা জনগণের কাছে বেঈমান হিসেবে পরিচিত হবে। তিনি বলেন, আমরা ৭১-এর বিচার এখনো বুঝে পাইনি, আমরা এখনো জামায়াত ইসলামীর ভূমিকার স্পষ্টতা জাতির সামনে বুঝে পাইনি। আমরা ৯০ স্বৈরাচারের আন্দোলনের পরে যে দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও আমরা তাদের নতুন একটি কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি, যার ফলে ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের পদানত হয়েছিলাম। তাই আমরা স্পষ্ট বলতে চাই, আগামীতে আপনারা আমাদের প্রশাসনের চেয়ারে থাকবেন, আমাদের বাংলাদেশ আমরা বিচারবিহীন কোনো নির্বাচনে যাব না। গত ১৫ বছর যারা গুম খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়া পরে আমরা ইলেকশনে যাব। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্য বিরোধী নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসছে, সেই রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছে। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রীতম সম্পর্ক, সেখানে আমরা আপনাদের পাশে পাবো। এই কমিটমেন্টের মধ্যে যদি আমরা যেতে পারি, তাহলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারবো, যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল পাওয়ার বলি, সেখানে আমরা একটি শক্তিশালী ভোট রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি, সেখান থেকে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।